দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও জানাবো শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। দেশের মানুষের কাঁধে নতুন করে বাড়ল করের বোঝা। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষ বলছেন, এভাবে করের বোঝা চাপালে জীবন ধারণ আরও কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীদের অভিযোগ, আওতা না বাড়িয়ে বিদ্যমান করদাতাদের কাঁধে চাপ তৈরি করা হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন করে বাড়তি শুল্ক কর যুক্ত হলে আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। রিয়াদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। অনেকদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত মানুষ। নিত্যপণ্যের দামের দাপটে বছর জুড়ে গড় মূল্যস্ফীতি ছিল 2 অঙ্কের ঘরে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সংসারের খরচ লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাড়েনি আয় রোজগার। দুর্বিষহ হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর লক্ষ্যমাত্রা পূরণে মানুষের কাঁধে নতুন করে ভ্যাটের চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রেস্তোরাঁ, ওষুধ, কোমল পানীয়, সাবান, ডিটারজেন্ট, বিস্কুট, ফল, জুস, পোশাক, গৃহস্থালী সহ শতাধিক পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়া টেলিফোন, ইন্টারনেট ও এলপি গ্যাসের মতো দৈনন্দিন জরুরি সেবা ও উপকরণেও শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে কষ্টে থাকা নিম্ন আয়ের মানুষ কেবল নয়, সব শ্রেণীর ভোক্তারাই পড়বেন উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে। ওষুধের দাম যদি বেড়ে যায়, ওষুধ তো নিত্য প্রয়োজনীয় মৌলিক অধিকার মানুষের, তো এই মৌলিক অধিকারের দাম যদি বেড়ে যায়, তো ওই মৌলিক অধিকার পূরণ করবে কিভাবে? চালের বাজার বাড়তি, তারপরে আটার বাজার বাড়তি, তেলের বাজার বাড়তি, সাবানের বাজার বাড়তি, সবই তো বাড়তি। দেখা যায় 1000 টাকা ইনকাম করিও আমাদের টাকা থাকে না। সরকার বাড়াইতেছে, সরকার কমাইতেছে, আমগো তো কিছু করার নাই। আমরা জনগণ পরে মাঝখানে জিবে পরে মরতে আছে, আর কি করবো? সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খাতে এমন অনেক ব্যবসায়ী আছেন যারা ভ্যাট দিচ্ছেন না। কর হার কমিয়ে এসব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা গেলে সরকারের রাজস্ব আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি কমাইতে গিয়ে যদি আমরা সংকুচিত মুদ্রানীতি ফলো করি এবং আমরা যদি ট্যাক্স এবং ভ্যাট বাড়াই, তাহলে সেখানে তো আর কোনো বিনিয়োগ হবে না, সেখানে কর্মসংস্থান হবে না, তাহলে মানুষের জীবন মান তো আরো অবনতির দিকে যাবে। কোনো না কোনোভাবে ওনারা যদি শুধু IMF-কে ফলো করে, তাহলে কিন্তু মানুষের জনগণের জীবনে আরো দুর্ভোগ নেমে আসবে। এখানে ভ্যাটের পরে যদি দেখে যে ইম্পোর্টের জিনিসের দাম কম হবে আর লোকালি প্রডিউসড জিনিস অলমোস্ট সমপরিমাণ হয়ে যাবে, তখন কিন্তু যেটা হবে যে আমরা বাইরেরটাই কিনবো। আর এটা কিনতে গেলে তখন যেটা হবে যে ডলারের যে মজুদ অথবা যে রিজার্ভ বিল্ড আপের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আসবে। নতুন শুল্ক কর আরোপের ফলে মানুষের অস্বস্তি আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। স্থানীয় যে শিল্প, এগুলো কিন্তু এখন গড়ে উঠছে। ইলেকট্রনিক শিল্পটা কিন্তু এখনো ম্যাচিউরড হয় নাই। এসব শিল্পে আমাদের প্রণোদনা, তারা যাতে এনকারেজড হয়, সেটা আমাদের কিন্তু দেখতে হবে। দেশে সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সাথে সমন্বিতভাবে রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। 67 পণ্য ও সেবার শুল্ক বাড়ানোকে অন্তর্বর্তী সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। নেতারা বলছেন, এতে জনগণের ভোগান্তি আরও বাড়বে, ভাবমূর্তি সংকটে পড়বে সরকার। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংকট নিরসনে এভাবে বিভিন্ন নিত্যপণ্যে ও সেবাতে ভ্যাট বসানো সরকারের সঠিক পদক্ষেপ নয়। বিভিন্ন পণ্য ও সেবাতে শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, এতে সরকারের বিষয়ে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীগুলো। বাজেটের আগেই এসব পণ্য ও সেবার মান, দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। একই ধরনের অভিমত স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, তাই সংকট নিরসনে দ্রুত ভোট চান তিনি। স্ব ক্ষেত্রে তারা যোগ্য মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা সক্ষমতা তো এইভাবে থাকার কথা না তাদের। কিন্তু পাশাপাশি এই কথাটা ঠিক যে যদি সেটাই ঠিক হয়, তাহলে যত দ্রুত সম্ভব যারা পারবে
তাদের কাছে ক্ষমতা দিতে হবে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এটাকে চলতে দেওয়া যাবে না, মানুষের কষ্ট হচ্ছে। এদিকে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অর্থনীতির হিসাব মেলাতে গিয়ে মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে সরকার। অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। নেতারা বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। যে বিজয় আমাদের অনিবার্য। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। শতাধিক পণ্যের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। রাজধানীর মতিঝিলে সমসাময়িক অর্থনীতি নিয়ে সংবাদ সম্মেলনে এই শঙ্কা প্রকাশ করেন সংস্থাটির সভাপতি তাসকিন আহমেদ। গতকাল সেই অনুষ্ঠানে তিনি বলেন, শুধু দেশি ব্যবসায়ী নয়, বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি ব্যবসায়ীরাও বিপাকে পড়বে। এর ফলে বিদেশি বিনিয়োগ কমবে বলেও মনে করেন ডিসিসিআই সভাপতি। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম 150% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত 150% যোগ হলে 3 বছরে 400% বাড়বে গ্যাসের দাম, যা বহন করা সম্ভব নয়। একই সাথে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করার তাগিদ দেন ডিসিসিআই সভাপতি। কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না, একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, একদিকে মানি মার্কেটে শ্রিঙ্ক করেছে, এইদিকে আপনি বলতেছেন ট্যাক্স রেট বাড়িয়ে দেবেন, যেটা একটা কমিটমেন্ট টু দা ফরেন ইনভেস্টর। বাদ দেন, আমাদের ইনভেস্টর, লোকাল ইনভেস্টর তো আছে। আমি আমার দেশের লোকরে না আগে দায়ভার দিব, মানে ওদেরকে ফ্যাসিলিটেট করব, তারপরে না বিদেশিদেরকে আনবো। আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাবো। আজকে আমরা কথা বলতে চাই ভ্যাট ও করের বোঝার যৌক্তিকতা কতটা। এ নিয়ে কথা বলতে আমরা যেমনটি শুনছিলাম ঢাকা চেম্বার সভাপতি গতকাল সংবাদ সম্মেলনে যে বিষয়গুলো বলেছিলেন, আজকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সময় দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি তাসকিন আহমেদ আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। আমরা স্বাগত জানাতে চাই তাসকিন আহমেদ, বিজনেস আওয়ার্ডে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা শুরুতেই আপনার কথা শুনছিলাম, যে প্রশ্নটি রাখতে চাই যে সরকারের তো আসলে আইএমএফের শর্ত পূরণের একটা লক্ষ্য রয়েছে, চাপ রয়েছে। অন্যদিকে আমরা দেখছি কর জিডিপি অনুপাত আমরা এখনও 10%-এর নিচে। বহু বছর ধরে এটি নিয়ে কথা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে নেপাল, ভুটান প্রতিবেশী সব দেশের থেকে আমাদের কর জিডিপি অনুপাত পিছিয়ে আমরা। তো সরকারেরও তো রাজস্ব লক্ষ্য পূরণের একটা চাপ রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে। এই সময়ে এই সমন্বয়টাকে আপনারা তীব্রভাবে প্রতিবাদ করছেন সবাই, আমরা দেখছি রাজনৈতিক দলগুলোও করছে। সরকারের আসলে উপায় কি? জি, ধন্যবাদ। আমরা কিন্তু সরকারের সাথে একসাথে মিলে কাজ করার জন্য আগ্রহীভাবে কাজ করছি। একটা নতুন উদ্যোগ, মানে আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা সবাই কথা বলার সুযোগ পেয়েছি এবং সরকারের সাথে পাশে থেকে সরকারকে হেল্প করার জন্য আমরা চেষ্টা সবসময় করে যাব। আমরা কিন্তু গতকালও বলেছি যে মানে দেশে কিন্তু এই রেভিনিউ বাড়াতেই হবে সরকারকে, এবং এই সরকার বিগত 4-5 বছরের বৈশ্বিক অর্থনীতির যে চাপটা সারা পৃথিবীর অনেক দেশে পড়েছে, এটা আমাদের দেশে কোনোভাবে ব্যতিক্রম নয়। তো এইগুলোর জন্য কিন্তু আরো অনেক মেকানিজম থাকতে পারে। একসাথে সবকিছুর বোঝা যদি একবারে আপামর জনতার উপরে এবং নিম্ন মধ্যবিত্ত লোকের উপরে পড়ে, সেটা তো একটা খুব আত্মঘাতী অবস্থায় পরিণত হবে আমাদের ওভারঅল ইকোনমিটা। তো এখানে আমরা যেটা সাজেশন করেছি যে আমাদের কিভাবে ডিরেক্ট ট্যাক্সেশনটা আমরা বাড়াতে পারি। এই ডিরেক্ট ট্যাক্সেশনের মাধ্যমে আমরা সরকারের আয় কিভাবে, রেভিনিউ কিভাবে বাড়ানো যায় সে নিয়ে আমরা কথা বলার দ্বারপ্রান্তে হঠাৎ করে যখন দেখলাম 7 দিনের মধ্যে বেশ কিছু নেগেটিভ ইম্প্যাক্ট, যেটা আমরা সবাই অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী মহল মনে করছি যে একসাথে এতগুলা জিনিস আপামর জনতার উপরে চাপিয়ে দিলে তো এটা একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। অর্থ উপদেষ্টা যেটি বলেছেন, আপনি দেখেছেন হয়তো সংবাদ মাধ্যমে, যে জরুরি ভোগ্যপণ্যের উপর বা যতটুকু সমন্বয় করা হয়েছে এতে করে তেমন প্রভাব পড়বে না, দামের উপর প্রভাব পড়বে না। বিষয়টা কি আসলে তাই?
দেখুন, হি ইজ এ ভেরি সিনিয়র ইকোনমিস্ট এবং আমাদের ওনার প্রতি একটা বড় শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমরাও তো বিজনেস কমিউনিটি অ্যান্ড একাডেমিক সবাই মিলেই যে আলাপটা করছি এবং দেখছি যে আমরা যখন ধরেন ফার্মাসিউটিক্যাল এর ব্যাপারে বলি, ওষুধ প্রসাধনের উপরে প্রাইস বাড়ানোর যৌক্তিকতা, এটা একটা মৌলিক অধিকার আমাদের সব মানুষের। আপনি ফল, যে কিছু কিছু ফল আছে, আপেল, আঙ্গুর, অনেক ডাক্তাররা কিন্তু বলেন যে স্বাস্থ্যের ভালোর জন্য অ্যাপেল খেতে। অ্যাপেল তো আমাদের দেশে হয় না। তো আজকে 100% ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা ফল, কিছু কিছু ফল আছে, এটার উপরে ভ্যাট বাড়িয়ে ডিরেক্টলি কাস্টমারের ইনফ্লেশন এবং তাদের যে প্রাইস বেড়ে যাবে না, এটা কিভাবে উনি মূল্যায়ন করলেন আমরা এটা বুঝতে পারিনি। আমি অ্যাকচুয়ালি আগর ওয়েট করছি ওনার সাথে সামনাসামনি গিয়ে কথা বলবো যে স্যার, কিছু কিছু জিনিস ওনারা যখন বাড়িয়েছেন এটা যৌক্তিকতা আছে, যে ঠিক আছে বিস্কিট বা অন্যান্য প্রসাধনী হতে পারে, কিন্তু খাবারটা তো একটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, ফল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইমিডিয়েট এফেক্টে আপনার এইগুলার ইম্প্যাক্টটা জনগণের উপর পড়বে। জি, নিশ্চয়ই। তাসকিন আহমেদ, আমরা একটু যদি বলি যে ডক্টর জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট, তিনি একটি গণমাধ্যমে কথা বলেছেন গতকালকে, আমরা দেখেছি। তিনি বলেছেন যে এই সময়টা আসলে সঠিক নয়, যেভাবে দাম সরাসরি ভোক্তার উপরে সে পড়বে, তিনিও মনে করেন যে দাম বাড়বেই। আমি যখন ভ্যাট বসাবো সেটি তো গিয়ে প্রোডাক্টের দাম বাড়াবেই, সেটা তো ভোক্তাকে বাড়তি দাম দিয়ে কিনতেই হবে। আমি রেস্তোরাঁয় খেতে যাব, আমাকে তো 15% ভ্যাট বসালে সেটি দিতে হবে, এখন যেটি 5% রয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে। সময়টাকে বলছেন, সামনে যেহেতু রমজান রয়েছে, একেবারেই বলছেন যে এই সময়টা আসলে সঠিক নয় এই ধরনের সিদ্ধান্ত নেবার। আপনারা মনে করেন কিনা যে না, রমজান পরবর্তী হলে কি এই সিদ্ধান্তকে আপনারা মনে করতেন যে সঠিক হতো? দেখেন, অবশ্যই এটা ডক্টর জাহিদ অ্যাকিউরেটলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি বলেছেন যে আমরা সামনের দিকে আমরা যদি আরো একটু ডিপলি এটাকে অ্যানালাইজ করতে চাই, আমরা অনেক জায়গায় দেখলাম শীতকালীন ফুলকপি 50 পয়সাও প্রান্তিক চাষিরা বিক্রি করতে পারছেন না, কিন্তু আজকে এটা যখন ঢাকার বাজারে চলে আসছে, এক একটা ফুলকপির মূল্য 30 টাকা পর্যন্ত চলে যাচ্ছে। সো এটা কেন হচ্ছে? কারা এই মাঝখানের ভোক্তা? সেসব জায়গায় যদি আমরা কাজ করি, অনেক স্ট্রংলি সরকার কাজ করে, প্রাইসটাকে কিন্তু একটু নিচের দিকে রাখার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি যেখানে আমাদের ডলার এখনো কমপ্লিটলি স্টেবল হয়নি, ব্যাংক ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তো এগুলোর প্রত্যেকটারই ইম্প্যাক্টই তো প্রতিটা প্রোডাক্টের উপরে, খাদ্যদ্রব্য বলেন, ডিম বলেন, আমাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সেটা তো অলরেডি একটা আপওয়ার্ড প্রেশার তৈরি করবে। তার উপরে যদি এখন ভ্যাট এবং ট্যাক্স ইমপ্লাইড হয়, আর আমরা খুব দুর্ভাগ্যজনক, আমরা একটা জাতি, পৃথিবীর অনেক জায়গায় আমাদের দেখা যায় যে যখন রিলিজিয়াস কোনো ফেস্টিভ্যালিটি হয় বা কোনো একটা নিউ ইয়ারের টাইম থাকে, তখন কিন্তু সবাই দাম কমিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা কমপ্লিটলি বিপরীত দিকে যায়, যে দাম বেড়ে যায়। সো এটার এফেক্টটা তো রমজান মাসে আসবেই, এবং আমরা কিন্তু খুব একটা ভালো দিন দেখছি না সামনের রমজানে কোনো কিছুর প্রাইস কন্ট্রোলে থাকবে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা একটু যদি আসি যে এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির সময়, এখন তো মূল্যস্ফীতি, আপনি গতকালকেও বলেছিলেন সংবাদ সম্মেলনে যে মূল্যস্ফীতি এর ফলে আরেকটু বাড়তে পারে আরেক দফা। আমরা যেহেতু খাদ্য মূল্যস্ফীতির একটা বড় রকমের চাপে রয়েছি, প্রায় 13% কাছাকাছি, মনে করেন কিনা যে আসলে মূল্যস্ফীতিতে একটা অভিঘাত ফেলবে এই সিদ্ধান্ত? এটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বেই, এবং যেটা আমরা অলরেডি বাজার ঘুরে দেখছি যে এখন পর্যন্ত ইম্প্যাক্টে হয়ে তারপরে না মার্কেটে যেটা 15 দিন পরে আসার কথা, এটা অলরেডি কিন্তু প্রাইসে ইম্প্যাক্ট করা শুরু করে দিয়েছে, এবং এর ইম্প্যাক্টটা আমাদের মতে তো পুরো রমজান ধরেই চলবে। জি, কিন্তু সরকারের দিক থেকে ভাবা হচ্ছে, এনবিআরের দিক থেকে বলা হচ্ছে, যেহেতু চাল ডাল তেলের মতো জরুরি ভোগ্যপণ্যে এটি করা হয়নি, সেক্ষেত্রে মূল্যস্ফীতিতে তেমন একটা প্রভাব হয়তো ফেলবে না। কথাটা ঠিক, কিন্তু দেখেন ডালও তো 100% ইম্পোর্টেড। আমাদের দেশে তেমন একটা, আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট আছে, আমাদের সিংহভাগই কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। সেটার মধ্যেও তো একটা ডলারের, আপনারা গত মাসে আমরা দেখলাম হঠাৎ করে 127-28 টাকা ডলার উঠে গেছিল, যদিও এটা আবার 122 এসে নেমে এসছে। আমরা যখনই মানে অ্যাপ্রোচ করছি, আমাদেরকে কিন্তু কনফিডেন্টলি বলতে পারছে না যে এই লিমিটের মধ্যে ডলারটা রয়ে যাবে। তো
সরকারের কাছে রেভিনিউ বাড়াতে হবে, সেটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। তো আমরা এটাও বলেছি যে সরকার, আপনি দেখেন যে অলরেডি আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের থ্রুতে জানতে পেরেছি যে গত 3 থেকে 4 মাসে প্রায় 200-র উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এবং সামনের দিকে যেভাবে এই অস্থিতিশীলতা, আমাদের ল এনফোর্সমেন্ট ঠিক হয়নি, আমাদের র মেটেরিয়াল প্রাইস বেড়ে গেছে, সামনের দিকে নাকি আরো 400-500 গার্মেন্টস বন্ধ হয়ে যেতে পারে। এই ফ্যাক্টরে আপনি আমাদের সিএমএসএমই যে সেক্টরটা আছে, এই সেক্টরে প্রায় 78 লক্ষ কর্মসংস্থানের জায়গায় প্রায় 2.5 কোটি প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট করে থাকে। এরা তো তাদের ইন্টারেস্টের বোঝা এবং ডলারের ডিভ্যালুয়েশনের জন্য যে আছে, তারাই তো বেতন দিতে পারবে না। তো আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি অন্য কোনো পন্থা দিয়ে, এবং আমাদের এডিপির যে খরচাটা হয় সরকার প্রতি বছর করেন, তার প্রায় 65% কিন্তু পাবলিক সেক্টরে করে। তো কেন না আমরা যৌথভাবে এই কাজটা করি, যে ওনাদেরও কস্ট কাটিং করে, সংকুচিত করে এই যে 12,000 কোটি টাকা উত্তোলনে ভ্যাটের মাধ্যমে তারা টার্গেট করছেন, এটা অন্যভাবে কিভাবে করা যায় ভ্যাট না বাড়িয়ে, সেটার উপরে আমরা জোর দাবি জানিয়েছি সরকারের কাছে। জি নিশ্চয়ই। আমরা একটু যদি ক্ষুদ্র উদ্যোক্তাদের কথা বলছিলেন, যে সিএসএমইতে যারা কাজ করেন, তারা আসলে অনেকদিন ধরেই বলা হচ্ছে যে ভালো নেই, স্বাভাবিকতা নেই, উৎপাদন ছন্দে নেই। আপনারা ঢাকা চেম্বার যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিয়ে অনেক বেশি কাজ করেন, ইন্টেন্সলি কাজ করেন, এখন আপনি নতুন দায়িত্ব নিয়েছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিষয়ে একটু যদি বলেন যে তাদের উৎপাদনশীলতা কি একটু একটু করে, এখন যে চলমান পরিস্থিতি, ব্যাংক সুদহার, মূল্যস্ফীতির চাপ, বৈশ্বিক পরিস্থিতি, সার্বিক বিচার করলে তারা আসলে স্বাভাবিক কার্যক্রমের দিকে ফিরতে পারছে মনে করেন কিনা? প্রথমত বলবো যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কিন্তু একটা খুব খারাপ সময় ছিল, কিন্তু গত 2 মাসে কিন্তু কিছুটা হলেও ল এনফোর্সমেন্টের সিচুয়েশনটা বেটার হয়েছে। কিন্তু আমরা সরকারকে আকুল আবেদন করতে চাই যে আপনারা একটু ফিল্ড লেভেলে, প্রান্তিক পর্যায়ে এসে আপনারা দেখেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কি অবস্থা। আমি শুধু যেটা বললাম যে আমরা গণমাধ্যমের মধ্যে দেখতে পেয়েছি যে মুষ্টিমেয় 50-100টি কোম্পানি, হাজার হাজার কোটি টাকা, ইনফ্যাক্ট আজকে সকালে আমরা দেখছিলাম যে সামবডি ফ্রম বাংলাদেশ ব্যাংক, আমি এটাকে ভেরিফাই করতে পারিনি এখনো, 2 লক্ষর জায়গায় 6 লক্ষ কোটি টাকা এনপিএল নাকি হয়ে গেছে। এটার জন্য দায়ী কারা? এটা কি সেই 80 লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী, নাকি মুষ্টিমেয় 50টা-100টা কোম্পানি যারা পলিটিক্যালি মোটিভেট হয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাজার থেকে নিয়ে গেছে? এটার ইম্প্যাক্ট যদি আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপরে দেন, আমার তো মনে হয় যে ইন্টারেস্টের বোঝাটাই কিন্তু এদের হিমশিম খেতে হচ্ছে। সো তারপরে আরো যদি এই জিনিসগুলা দেয়, এটা কিন্তু একটা সোশ্যাল ইম্প্যাক্ট নেগেটিভলি চলে আসবে খুব তাড়াতাড়ি। জি, তাসকিন আহমেদ, মোটা দাগে একটু আপনারা গ্যাসের বিষয়টা নিয়ে যদি একটু বলতেন, যে যারা শিল্প উদ্যোক্তারা রয়েছেন এই মুহূর্তে গ্যাস সরবরাহ নিয়ে একটু যদি বলতেন। আমরা দেখছি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যারা রয়েছেন তারা অনেক বেশি অভিযোগ করছেন নিরবিচ্ছিন্ন গ্যাস নিয়ে। এখন কি সরবরাহ পরিস্থিতি একটু কেমন? একটা ব্যবসায়িক মহল থেকে আমি বলতে চাই যে জেনুইন যারা বিজনেস করেন তাদের সত্যি কথা বলতে, এটা 10 কোটি টাকার রেভিনিউ হোক আর 1000 কোটি টাকার রেভিনিউ হোক, 7-8% নেট প্রফিট থাকাও কিন্তু অনেক অনেক বিশাল ব্যাপার। বা আমরা অনেক কর্মঠ একটা জাতি। হুট করে গত 2-3 বছরে আমরা গতকালও বলেছি প্রায় 180%-এর মতো আমাদের গ্যাসের প্রাইস হাইক হয়েছে, উইথ আ কমিটমেন্ট দ্যাট আমাদেরকে গ্যাস সাপ্লাইটার কোয়ালিটিটা বেটার করবে। আমি শুধু আপনাদেরকে সিমেন্ট সেক্টরের কথা বলি, তারা কিন্তু যেহেতু এখন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বন্ধ হয়ে গেছে, ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু 25-30% ক্যাপাসিটি তো রান করতে পারছেন। তো তারা আর ফার্দার, যেখানে তারা বেতন দেওয়াটা একটা দায় হয়ে যাচ্ছে, তারা না হয় পকেট থেকে আরো 2 মাস 3 মাস চালাবে, কিন্তু তারা তো মানে আনসার্টেন একটা টাইম পিরিয়ডের জন্য চালাতে পারবেন। এরা কিভাবে আবার ফার্দার ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের প্রাইসটা, এই হিটটাকে নিবে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না এবং ঠিক হবে না এই মুহূর্তে গ্যাসের প্রাইসটা বাড়া। জি, সব মিলিয়ে আমরা আলোচনায় আজকে যে বিষয়ে ছিলাম, যে ফ্যাটের দাম বাড়ানোর যৌক্তিকতা কতটুকু, সেই যৌক্তিকতা বিচার করলে আপনারা আসলে
যতগুলো পণ্য সেবার উপর বাড়ানো হয়েছে সেখানে কোনো আমাদের যেহেতু এলডিসি গ্রাজুয়েশন করতে হবে, নিজেদের সক্ষমতা বাড়ানোর কথাও বলা হয়েছে, ব্যবসায়ী হিসেবে মনে করেন কিনা যে এর মধ্যে কোনোটাই যৌক্তিক সিদ্ধান্তই আসলে নেওয়া হয়েছে? দেখেন, প্রথম থেকেই বলি যে ইয়েস, মানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলোকে আমরা লাক্সারি ক্যাটাগরিতে ফেলি। আমাদের আপনারা এখনো যে ইম্পোর্টেড বিস্কিটস, ইম্পোর্টেড সাবান, ইম্পোর্টেড ডিটারজেন্ট, এগুলোর উপরে আপনারা বাড়াচ্ছেন, দিস ইজ মোস্ট ওয়েলকাম। আপনাদেরকে এটার সাথে সাথে কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিকেও সেফগার্ড করতে হবে। সো আমরা এসব জিনিসের উপরে ভ্যাট বাড়ানো হচ্ছে বা ট্যাক্স বাড়ানো হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু লোকাল ম্যানুফ্যাকচার্ড যেসব প্রোডাক্টস আছে, তো যদি এগুলোর উপরে ভ্যাট বাড়িয়ে দেন উইথ ইম্পোর্টেড প্রোডাক্টস এর উপরে কনস্ট্যান্ট ডিউটি রেখে, তাহলে তো আমরা অ্যাকচুয়ালি ইম্পোর্টেড এর এগেইনস্ট লোকাল কম্পিটিশনে হেরে যাব। সো এখানে আরেকবার আমরা বলতে চাই যে আমাদের আপমর ডেইলি রিকোয়ারমেন্টের যেসব জিনিসগুলো আছে, সাবান বলেন, ডিটারজেন্ট বলেন, ইম্পোর্টেড ফল যেগুলো স্বাস্থ্যের সাথে খুব প্রয়োজনীয়, সেগুলোর উপরে সরকারকে আরেকবার নজর দেওয়া এবং গভীরভাবে অ্যানালাইসিস করে এই জিনিসটাকে ইমিডিয়েটলি উইথড্র করে সেকেন্ড কিভাবে করা যেতে পারে স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে এটাকে আরেকবার দেখা উচিত। জি, আমরা শেষ করব, তার আগে শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছ থেকে যে আমরা সবসময় বলে এসেছি ব্যবসায়ীদের দিক থেকে একটা অভিযোগ ছিল ভ্যাটের আওতা আমরা বাড়াতে পারিনি, করের আওতা আমরা বাড়াতে পারিনি, বরাবরই আসলে এক্সিস্টিং করদাতাদেরকে চাপে ফেলা হয়েছে। এইবারও কি মনে করেন যে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে, এই অর্ডিন্যান্সের মধ্য দিয়ে সেটারই বাস্তবায়ন হলো কিনা? 100%। আমরা কিন্তু আজকের না, আমরা বিগত অনেক বছর ধরে বলে আসছি যে 17-18 কোটি লোকের এই বাংলাদেশ, মাত্র 40 লক্ষ লোক ট্যাক্স রেজিস্টার্ড এবং হার্ডলি 25 লক্ষ লোক কর দিয়ে থাকেন। আমাদের দেখেন, নন এসি হোটেলের মধ্যে আপনারা 5 থেকে 15% ভ্যাট যখন করেছেন, আপনাদের সবসময় আমরা শুনি সরকারের কিন্তু লোকবলের অভাব। আমাদের তো মনে হয় যে এই আপামর সারা বাংলাদেশে যত নন এসি হোটেলস আছে, সেগুলো এখন যতটুকু জানা 5% ভ্যাট দিত, 15% ভ্যাটে তারা যে ক্রেতা খেতে গেছে এবং যে বিক্রেতা তারাও এটাকে কিন্তু এখন ভ্যাট ইভেট করার একটা প্রবণতা বেড়ে যায়। আমাদের কোনোভাবেই মনে হয় না যে এই জিনিসটা আপনার ভ্যাট রেভিনিউ কালেকশন বাড়াবে। আমাদের তো মতে আরো সংকুচিত হবে। এর থেকে ডাইরেক্ট ট্যাক্সেশন কিভাবে বাড়ানো যায়, আমাদের ক্ষেত্র কিভাবে বাড়ানো যায়, সবকিছুই ঢাকা চিটাগং কেন্দ্রিক হলে তো হবে না। আমাদের বাংলাদেশের 64 জেলায় কিন্তু এখন ভালো ব্যবসার শুরু হয়েছে, রেভিনিউ জেনারেশন বিভিন্ন প্রান্তিক পর্যায়ে রয়েছে। এদেরকে কিভাবে ট্যাক্স আওতায় নিয়ে আসা যায়, সেটা নিয়ে সরকারকে কাজ করলে মনে হয় এটা দীর্ঘমেয়াদী সুফল পাবে। জি, অসংখ্য ধন্যবাদ জানাই তাসকিন আহমেদ, আমাদের এই আলোচনায় আজকে আমাদেরকে সময় দিয়েছেন। পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপনাকে পাবো, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি এবং আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি, কথা বলছিলেন ভ্যাট বৃদ্ধি এবং যে করের যে নতুন করে বোঝা চাপানো হয়েছে তার যৌক্তিকতা নিয়ে। যাচ্ছে অন্যান্য সংবাদে। শিগগিরই জাতীয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা হবে, এরপর দ্রুতই আস্থা ফিরবে বিনিয়োগকারীদের, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন জুলাই আগস্টের পর দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হয়েছে, তাই বেড়েছে রেমিটেন্স প্রবাহ। বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্সের অনুষ্ঠানে গতকাল এসব কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পরে মহা সংকটের মধ্যে দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারে অর্থ পাচার, দুর্নীতি আর রিজার্ভ কমে যাওয়ার মতো নানা সংকটে খাদের কিনারায় দাঁড়িয়েছে অর্থনীতি। এমন অবস্থায় বিনিয়োগ খরা কাটানোর প্রত্যয়ে শুক্রবার ঢাকায় শুরু হয়েছে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে, কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগে আগ্রহী হবে বিদেশিরাও।
আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশে স্থানীয় রাজনীতিতে জড়িত হবার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিঅ্যাকশনগুলো, এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। অনুষ্ঠানে রেমিটেন্স সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত 5 মাসে দেশের রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। অল ব্যাংকার্সদেরকে আমি বলবো, অল বড় বড় যারা ক্রয় করে তাদেরকে বলবো, এখানে আমাদের একটা রোল আছে যে প্যানিক ছোঁয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। এমনকি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেবার কথাও জানান গভর্নর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাণিজ্য মেলার 11তম দিনে দেখা মিলেছে ভিন্ন একটি স্টলের। মেলার 6ষ্ঠ দিন থেকে বিক্রি শুরু করলেও 10 লাখ টাকার বেচা বিক্রি হয়েছে স্টলে। প্রায় 40টি জেলের কয়েকদিনের হাতে তৈরি পণ্যের স্টলটির নাম কারাপণ্য। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখা মিলে সবচেয়ে আলাদা একটি স্টলের। বাংলাদেশ জেলের আদলে তৈরি করা স্টলটিতে পাওয়া যাচ্ছে কারাপণ্য। প্রায় 40টি জেলের কয়েদিদের তৈরি বাহারি পণ্যে সাজানো হয়েছে কারাপণ্যের স্টল। সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকার জিনিস পাওয়া যাচ্ছে। টেকসই ও ভিন্নতা থাকায় এসব পণ্যে আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীরা। খুবই ভালো লাগছে যে তারাও দেশের কাজে লাগে, সংসারে অনেক কিছু খুব সস্তায় কিনা যায় তাদের জন্য। কারাপণ্য এই মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে ভালো হয়েছে, আমাদের দেশের জন্য ভালো। তাদেরকে যদি আমরা ভালো দিকে নিয়ে যেতে পারি, এটা আমাদের জন্য, দেশের জন্য ভালো হবে। কারাপণ্য বিক্রি থেকে যে লভ্যাংশ পাওয়া যায় তার 50% কয়েদিদের দেওয়া হয়। এসব অর্থ তারা নিজেদের জন্য খরচ করতে কিংবা পরিবারকে দিতে পারেন। বাকি 50% সরকারি কোষাগারে জমা হয়। এবারের মেলায় 10 লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে স্টল থেকে। বন্দীদের এই প্রশিক্ষণ কার্যক্রম এবং এই যে হস্তশিল্প তৈরি, এটা দুটো দিক থাকে। একটা দিক হচ্ছে বন্দীরা প্রশিক্ষণ নেয় এবং এই প্রশিক্ষণটা কারাগার থেকে মুক্তি পেয়ে সমাজে যে কাজে লাগাতে পারে। গুণগত মান অনেক ভালো, সেই কারণে আমরা কাউন্টার দেখবেন সব সময় ভিড় লেগেই থাকে আমাদের। প্রচুর বিক্রি হচ্ছে, তো আমাদের খুবই ভালো সেল হচ্ছে। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে কয়েদিদের নিপুণ হাতের তৈরি বাঁশ ও বেতের মুড়া, পাটের তৈরি টেবিল চেয়ার, জুতা, বিছানার চাদর, পাপোশ, কুলা সহ গৃহসজ্জার নানা পণ্যের সম্ভার। এসব পণ্যের বেচা বিক্রিও বেশ ভালো। আমি এখন যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি তার প্রবেশদ্বারে লেখা কারাপণ্য বাংলাদেশ জেল। দর্শনার্থীদের ভিড়ের পেছনে এই লেখাটির বিশেষ ভূমিকা রয়েছে। অনেকে এই নাম দেখেই কৌতূহলের বসে এই দোকানে ভিড় করছেন বলে মনে করছেন জেল কর্তৃপক্ষ। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, পূর্বাচল। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে কিন্তু আজকে পুঁজিবাজারে লেনদেন চলছে। এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি দেখে নেব। আমরা যদি দেখি যে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স থেকে শুরু করে সবগুলো সূচক কিন্তু আজকে আসলে কমেছে। এখন পর্যন্ত প্রধান সূচক ডিএসসি এক্স 26 পয়েন্ট কমেছে, 26 পয়েন্ট কমে অবস্থান করছে 5167 পয়েন্টে। এবং সরিয়া সূচক সেটি 2 পয়েন্ট কমেছে, 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1159 পয়েন্টে। এছাড়া বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক, সেটিও 14 পয়েন্ট কমে অবস্থান করছে 1910 পয়েন্টে। সবগুলো সূচক কমার পাশাপাশি আমরা দেখছি লেনদেনেও ভাটা। লেনদেনে কিন্তু একেবারেই খরা চলছে। এখন পর্যন্ত বেলা 1:30 নাগাদ 246 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে মাত্র 98টির দাম বেড়েছে, 245টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম কিন্তু কমেছে। আরও অপরিবর্তিত আছে 54টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর। সব মিলিয়ে সবগুলো সূচকের পতন হয়েছে এবং আমরা দেখছি লেনদেনও স্লোথ এবং কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে নতুন এই বছরে খুব বেশি আস্থা দেখতে পাইনি। এবারে
মুদ্রা বাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। সোনালী ব্যাংকের সূত্র ধরে জানাবো, প্রধান মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার 121 টাকায় কিনে 122 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ মার্কিন ডলারের কিন্তু চাপ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আরও খোলা বাজার আর একটু বেশি। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি হচ্ছে। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় কিনে 33 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। অন্যদিকে ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দাম। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের স্বর্ণের বাজার এখন 1,38,000 টাকার কিছু বেশি ভরি প্রতি দাম। 21 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,32,000 টাকা প্রতি ভরি, আর 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,13,141 টাকা প্রতি ভরি। সনাতন স্বর্ণের দাম পড়বে 92,869 টাকা প্রতি ভরি। এক ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এখানে দেখানো হয়েছে। এবারে রূপার দাম জানাবো। রূপার দাম অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা 2,500 টাকার কিছু বেশি দাম পড়বে। 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2,400 টাকার কিছু বেশি। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2,100 টাকা। সনাতন রূপার দাম পড়বে 1,586 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজার আপডেট, সবশেষ দরদাম। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে আগরবাতি জ্বালানোর রীতি অনেক পুরনো। ঘরে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সুগন্ধি বাড়াতেও আগরবাতির জুড়ি নেই। আধুনিক পদ্ধতিতে আগরবাতি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন নীলফামারী জেলার সৈয়দপুরের বেকার নারী পুরুষ। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পে বিপ্লব ঘটাতে চান তারা। নীলফামারী থেকে আব্দুর রশিদ শাহের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চলছে সুগন্ধি আগরবাতি তৈরির মহাকর্মযজ্ঞ। শ্রমিকরা মেশিনে ঢালছেন কাঠের গুঁড়া, কাঠের ভুসি, ধূপ গাছের ছালের পাউডার আর পরিমাণ মতো পানি। প্রস্তুত হচ্ছে আগরবাতি তৈরির উপাদান। এরপর স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে বিভিন্ন সাইজের কাঠিতে লেপটে তৈরি হচ্ছে আগরবাতি। শ্রমিক হিসাবে কাজ করতে করতে আল্লাহর রহমতে এই 12 বছর হলো আমার ব্যবসা করার মধ্যে। এখন আমার এখানে শ্রমিক 18 থেকে 20 জন। মিশ্রিত রং আর মেশিনের কারসাজিতে তৈরি হচ্ছে বিভিন্ন রঙের আগরবাতি। সেগুলো রোদে শুকানোর পর চলে যাচ্ছে বিভিন্ন আগরবাতি প্রস্তুতকারক কোম্পানিতে। নানা সুগন্ধি মেশানোর পর বাজারজাত করে তারা। 2-4 জন নিয়ে আমরা আরম্ভ করলাম। এখন আলহামদুলিল্লাহ 8 থেকে 10 জন এখানে কাজ করে। আমি 2 বছর ধরে চাকরি করতেছি, বিভিন্ন জায়গায় আমি মালটা পৌঁছাই। বড় ধরনের কারখানা ছাড়াও ছোট ও মাঝারি মেশিনে আগরবাতি তৈরি হচ্ছে বাড়িতে বাড়িতে। ফলে সাংসারিক কাজের পাশাপাশি নারীদেরও কর্মসংস্থান বাড়ছে। স্বাবলম্বী হয়েছেন অনেকে। তো দিন মনে করেন 300, কোনদিন 400, কোনদিন 500, মানে কারেন্টের উপরে আমরা নির্ভর করি। আমরা মিলেমিশে সবাই এখানে কাজ করি, এটা দিয়ে চলি, সুযোগ সুবিধা ভালো হচ্ছে। কাজের পরে লিগে কাজ করে টাকা পাচ্ছি। তবে কারখানা সম্প্রসারণে সহজ শর্তে ব্যাংক ঋণের দাবি কারখানা মালিকদের। তো এখন আমাদের একটা দাবি হচ্ছে যে সরকার যদি আমাদের এই প্রকল্পের উপর যদি একটু নজর দেয়, সেক্ষেত্রে দেখা যায় যে বিজনেসটা আমরা বড় করতে পারবো। এই শিল্পের উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প। অবশ্যই যদি তারা আমাদের শরণাপন্ন হয় অথবা তাদের সাক্ষাৎ যদি আমরা পাই, অবশ্যই আমাদের পরামর্শ থেকে শুরু করে ঋণ সহ অন্যান্য যত সুবিধা আছে সেগুলো আমরা দিব। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের বিপ্লব ঘটবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।